মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের উপর শুনানি শেষ হলো দুপক্ষেরই। রায় ঘোষণা কাল। চার্জের পক্ষে যে ধরনের সাক্ষী প্রমাণ এসেছে তার উপরে ভিত্তি করে তাকে এটা মৃত্যুদণ্ড দেওয়া বেআইনিভাবে হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের যে হেডকোয়ার্টার ছিল সেখানেও তাকে দেখা গেছে এবং এই অপরাধে তাকে শাস্তি যে দেওয়া হয়েছে আপিল বিভাগ থেকে সঠিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। কার্যতালিকায় থাকলেও হয়নি সাকা চৌধুরীর শুনানি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা নিজামের আপিলের শুনানি শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি তানজিম মুনিয়াত। দর্শক, এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। জীবননাশের হুমকি নিয়েও পুলিশের ওপর আস্থা না থাকায় থানায় জিডি করেন না অনেক মানুষ। ফল না পাওয়ায় নিশ্চিত হচ্ছে না অধিকার। নানা অজুহাত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। চট্টগ্রামে শিশু ইয়াসিন হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ। ফরিদপুরের নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত, দাবি ফরাসি তদন্ত সংস্থার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফ্রান্সের। ইউরোপ জুড়ে নীরবতা পালন। এবং নিরাপত্তা ইস্যুতে অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় বাংলাদেশের। একাত্তরের মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষে কাল রায়ের দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকাল 9টায় প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশের পর আগের রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে রায়ে মুজাহিদ খালাস পাবেন বলে প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীদের। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতা বিরোধী অপরাধী। রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে 2 নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়। পরে মুজাহিদের সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সকাল 9টায় শুরু হয় কার্যতালিকায় 2 নম্বরে থাকা মুজাহিদের রিভিউ শুনানি। প্রায় 2 ঘন্টা দুপক্ষের শুনানি শেষে বুধবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা জানান অ্যাটর্নি জেনারেল। আমাদের বুদ্ধিজীবীদের হত্যার দায়ে দণ্ডিত যদি মুজাহিদের দণ্ড একটু কমানো হয় বা মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন করা হয়, তাহলে আমরা সারা দেশবাসী এবং আমরা প্রসিকিউশন আমরা হতাশ হব। যেই রায় যেটা আপিল বিভাগ দিয়েছেন, তাকে দণ্ড দিয়েছেন, একটা চার্জে মৃত্যুদণ্ড দিয়েছেন, এটা বহাল থাকবে, এটি আমার প্রত্যাশা। তবে রায়ে মুজাহিদ খালাস পাবেন বলে প্রত্যাশা আসামি পক্ষের আইনজীবীর। আমাদের বক্তব্য ছিল একটিমাত্র চার্জে, যে চার্জে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে চার্জ এবং সেই চার্জের পক্ষে যে ধরনের সাক্ষী প্রমাণ এসেছে তার উপরে ভিত্তি করে তাকে এটা মৃত্যুদণ্ড দেওয়া বেআইনিভাবে হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানির দিন বুধবার পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ আসামি পক্ষের সময় আবেদন খারিজ করে শুনানির শুরুর নির্দেশ দেন। এরপর নিজামীর আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান শুনানিতে অংশ নেন। প্রায় ঘণ্টাখানিক শুনানির পর আপিল বিভাগ আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করেন। 2014 সালের 29 অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী।
চট্টগ্রামে শিশু ইয়াসিন আরাফাত হত্যা মামলায় 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। সকালে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, চট্টগ্রামের হালি শহর থেকে 2012 সালে 7 বছর বয়সী ইয়াসিন আরাফাতকে অপহরণ করা হয়। পরদিন সকালে সীতাকুণ্ডের সলিমপুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সীতাকুণ্ড থানায় আরাফাতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ইদ্রিস মিয়া ও তার স্ত্রী রাবেয়া, ওমর ফারুক, মোহাম্মদ সুজন ও মোহাম্মদ আনোয়ারকে আসামি করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 4 জন দোষী প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া হত্যাকাণ্ডের সময় রাবেয়া উপস্থিত থাকলেও সরাসরি জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। আমি এই রায়ে সন্তুষ্ট। এই কোর্টে যত কলা কৌশলী আছে, সাংবাদিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আইনজীবী যারা আছে, এরা সবাই আমার জন্য পরিশ্রম করছে, একবারে ছোট হইতে বড়। আমি এই জন্য খুশি। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7, 8 এবং 30 ধারায় একই সঙ্গে দণ্ডবিধির 302, 201, 34 ধারায় অভিযোগ গঠন করা হয়। এই 5 জন আসামির মধ্যে 4 জন আসামিকে আদালত বিভিন্ন ধারায় দণ্ডিত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে ফরিদপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4 এর বিচারক আব্দুর রহমান সর্দার এই আদেশ দেন। বেলা 12টার দিকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের উপস্থিতিতে আদালত এই রায় দেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপর এক ধারায় ধর্ষণের অভিযোগে এই 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 2012 সালের 13 ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠানে 9ম শ্রেণীর এই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখে আসামিরা। পরে পুলিশ ও পরিবার এসে লাশ উদ্ধার করে। ঘটনার 2 দিন পর নিহতের ভাই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এই 4 আসামির মধ্যে 1 জন পলাতক ও 3 জন কারাগারে আছেন। 30 জন সাক্ষীর মধ্যে কোনো সাক্ষী এই মামলার ঘটনা সম্পর্কে, এই দর্শন সহ হত্যাকাণ্ড সম্পর্কে কেউ স্পেসিফিক কোনো বক্তব্য দিতে পারে নাই। তা সত্ত্বেও বিজ্ঞ আদালত সম্পূর্ণ আবেগের বশবর্তী হয়ে এই মামলায় আমার আসামি সহ সকল আসামিদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা যেহেতু ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, সেই কারণে আমি আমার মক্কেলের পক্ষে উচ্চ আদালতে আপিল করব। 2টা ধারায় মামলাটা অভিযোগ প্রমাণ হয়েছে। নারী শিশুতে ধর্ষণেরটা প্রমাণ হয় যাবজ্জীবন এবং 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাস। আর আপনার যেটা মৃত্যুদণ্ড 302 মার্ডার, 302 এবং 34-এ মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে। সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় পুলিশের বরখাস্তকৃত এক সদস্য সহ 4 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার প্রধান আসামি বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল এবাদুর রহিম, ওলামা লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব, র্যাবের সোর্স আতাউর ও মাহিব হোসেন মাসুমকে আদালতে হাজির করা হয়। বিচারক আব্দুর রশিদ শুনানি শেষে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধেই চার্জ গঠন করেন। গত 11 মার্চ সকালে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশু আবু সাইদকে হত্যা করা হয়। 14 মার্চ এবাদুর রহমানের বাসার চিলেকোঠা থেকে আবু সাইদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সাইদের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আগামী বৃহস্পতিবার প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, বন্দি বিনিময়, মাদক চোরাচালান সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠকে 2 পক্ষ একমত হয়। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনারও অঙ্গীকার করেছে 2 দেশ। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় বন্দী অনুপ চেটিয়া সহ 3 ভারতীয়কে ফিরিয়ে দেওয়ার পরপরই নারায়ণগঞ্জের 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে দেয় ভারত।
এছাড়া সীমান্ত চুক্তির আওতায় বন্ধু প্রতিম এই দুদেশের সমস্যা সমাধানের পাশাপাশি ছিটমহল বিনিময় ছিল এবছরের উল্লেখযোগ্য অগ্রগতি। তবে দুদেশের সীমান্ত রক্ষায় নিরাপত্তা জোরদার, মাদক চোরাচালান বন্ধ, শিশু ও নারী পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ সহ নানা ঘটনার জেরে উত্তেজনা সৃষ্টির কারণে প্রায় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে দুদেশই অঙ্গীকার করেছে বলে জানান বাংলাদেশের পক্ষে বৈঠকের সভাপতি স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান। সীমান্তে ফায়ারিং, হত্যা, আমাদের টার্গেট হচ্ছে এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং ভারত কর্তৃপক্ষ আমাদের এই মন্তব্যের ব্যাপারে একমত পোষণ করেছে। এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে স্থল সীমান্তের নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ সীমান্তে অবৈধ ট্রলারের অনুপ্রবেশের বিষয়গুলো গুরুত্ব পায় বলে জানান তিনি। ইন্ডিয়ান কোন ইনসার্জেন্সি কোন গ্রুপের জন্য বাংলাদেশে কোন তৎপরতা আছে এটা আমরা প্রেজেন্স নাই, ক্যাম্প নাই, এটা আমরা সুনির্দিষ্টভাবে বলেছি। তারপর আমি বলবো যে এগুলো অনেক সময় ডিসগাইজড ফর্মে থাকে, সেইগুলোর ব্যাপারে আমরা সচেতন আছি এবং ভারতের তরফ থেকে আমাদের বলা হয়েছে তারা যদি কোনো তথ্য পায় সেগুলো ইমিডিয়েটলি আমাদের সাথে শেয়ার করবে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি আরও সহজকরণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর আস্থা না থাকায় জীবন নাশের হুমকি নিয়েও থানায় জিডি বা সাধারণ ডায়েরি করতে আগ্রহী হন না সাধারণ মানুষ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আশানুরূপ ফল না পাওয়ায় সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিক সেবা পাওয়ার অধিকারও নিশ্চিত হচ্ছে না। সাবেক আইনমন্ত্রী বলেন, সাধারণ ডায়েরির মাধ্যমে নাগরিকদের যে কোনো আইনি সেবা এবং সর্বত্র জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, থানায় লোকবলের অভাব সহ নানা সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা। সেলিয়া সুলতানার আরেকটি রিপোর্ট। ট্রেড লাইসেন্স হারিয়ে গেছে, জিডি করতে গেছি, বাধ্য হয়ে না গেলে উপায় নাই। কারোর যদি 500 না 1500 দিতে হইতো তাইলে ওখানে যাইতাম না। পুলিশ এত খারাপ জিনিস, মানুষ থানা পুলিশ দেখলে হয়রানি বোধ করে, এজন্য কেউ যাইতে চায় না। দুই কাতলারা তারা বড় যে ফোন দিলে তো সিটিসি সবাই মনে করেন যে প্রশাসন সবাই কাজ করে তাদের জন্য, আর সাধারণ মানুষের জন্য আল্লাহ আছে। এই হলো সাধারণ ডায়েরি করতে যাওয়া সাধারণ মানুষের অভিজ্ঞতা। কেউ কেউ সুবিধা পেলেও অনেক সময় বিমাতা সুলভ আচরণের কারণে পারতপক্ষে সাধারণ ডায়েরি করতে যেতে রাজি হন না অনেকে। হুমকির প্রেক্ষিতে আমি একবার থানায় আমি জিডি, তখন বলছে জিডি করার প্রয়োজন নাই, আমরা আপনাকে ই করবো। সেখান থেকে বাসা ছেড়ে আমি অন্য এলাকায় আছি, আমি কাউকে জানাচ্ছি না আমি কোন জায়গায় আছি, পুলিশকে জানাচ্ছি না, কারণ পুলিশের মাধ্যমেও আমি কোন জায়গায় আছি সেটাও ফাইন্ড আউট হয়ে যেতে পারে, ফলে আমি আরো বেশি অনিরাপদ থাকবো। থ্রেটগুলো গুরুত্ব সহকারে দেখার পরেও জিডি করে এর দ্বারা আমার কোনো উপকার হবে এটা আমি এতটুকু বিশ্বস্ততা নিতে পারছি না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এমন সব কারণে গুরুত্ব হারাচ্ছে সাধারণ ডায়েরি ব্যবস্থা। কাজীর গরুর কেতাবে আছে, গোয়ালে নেই। অ্যাডহক ভিত্তিতে একটা জিডি করলে পরে কিছুদিনের জন্য পুলিশ সেটা হয়তো লুক আফটার করে, তারপর সেটা হয়তো আবার চলে যায়। আমি মনে করি পুলিশ অ্যাজ ইনস্টিটিউশন তার যে ল্যাকিং তারই একটা রিফ্লেকশন এই জিডি কার্যকারিতা না থাকা। অনেকগুলো ইভেন্ট আমাদের থাকে, প্রত্যেকটা ইভেন্ট আমাদেরকে দেখতে হয়। তো লোকবল যদি পর্যাপ্ত লোকবল থাকে, আমরা প্রত্যেকটা বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা দেখতে পারবো। তবে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে বলে জানান সাবেক আইনমন্ত্রী। ঘটনা ঘটার আগে কিন্তু জিডিটা হয়, জিডি করার পরে সার্বক্ষণিক ব্যবস্থা নিতে হবে কথা, অ্যালার্ট থাকা, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যালার্ট করে দেওয়া যে আমি অ্যাপ্রিহেন্সিভ, যাতে করে এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে। সাধারণ ডায়েরির প্রক্রিয়া এবং নাগরিক সেবা যথাযথভাবে নিশ্চিত করা গেলে অনেক সময় বড় বড় দুর্ঘটনা যেমন রোধ করা সম্ভব, তেমনি মামলা করার প্রবণতাও কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। খুঁটি ছাড়াই বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। চরম ঝুঁকিতে বরগুনার বৈঠাকাটা এলাকার মানুষ, বিদ্যুৎ বিভাগ কিছুই জানে না বলে দাবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে নাইকো দুর্নীতি মামলায় 30 নভেম্বর আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুপুরে সময় সংবাদকে তিনি একথা জানান। এ সময় তিনি আরো বলেন, যদি বেগম খালেদা জিয়া ওই সময়ের আগে দেশে ফিরতে না পারেন তাহলে সময় আবেদন করা হবে। বিশেষ জজ আদালত নাম্বার 9 তিনি আদেশ করেছেন যে আগামী 30-11 তারিখে বেগম খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন ধার্য করেছেন
আপনারা অবগত আছেন যে তিনি বাংলাদেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন চিকিৎসার জন্য। যদি এর মধ্যে তিনি আসেন তাহলে আমরা 30 তারিখে বেগম জি উপস্থিত হবেন, আর যদি না আসেন, এর মধ্যে সুস্থ না হন, তাহলে অসুস্থতার গ্রাউন্ড দেখে আমরা বেগম জিয়ার আইনজীবী হিসেবে আবার সময়ের আবেদন করব। দেশের বিভিন্ন স্থানে রাতভর আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা অভিযানে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ 345 জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে আটককৃতদের মধ্যে অনেকেই নাশকতার মামলার আসামি। পুলিশ জানায় নাশকতা প্রতিরোধে গত বেশ কিছুদিন ধরে দেশব্যাপী অভিযান চালাচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলাদা মামলায় জামায়াত বিএনপির 4 নেতাকর্মী সহ 52 জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম থেকে 129 জন, গাইবান্ধায় 48 জন ও যশোর থেকে 53 জন এবং সুনামগঞ্জে 52 জনকে আটক করা হয়। এছাড়াও কুমিল্লায় 15, কুষ্টিয়ায় 20, ঝিনাইদহে 17, মানিকগঞ্জে 9 ও নওগাঁ এবং বেনাপোলে 2 জনকে আটক করে যৌথ বাহিনী। প্যারিস প্রসঙ্গ। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। হামলার পর ফ্রান্সে এখন যুদ্ধাবস্থা চলছে উল্লেখ করে যে কোনো মূল্যে আইএসকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্স জুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পার্লামেন্টে একটি বিল তোলার প্রস্তাবও দেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস। প্যারিসের হামলার পর সিরিয়ায় নতুন করে বিমান হামলা আর ফ্রান্স জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদারের পর মঙ্গলবার ফরাসি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাঁদ। জঙ্গি গোষ্ঠী আইএসকে ধ্বংস করতে ফ্রান্স দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন তিনি। প্যারিসে হামলার পর ফ্রান্স এখন যুদ্ধাবস্থায় রয়েছে বলেও এ সময় জানান ওলাঁদ। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, এমনকি তারা কোনো বিশেষ জাতিগোষ্ঠীরও প্রতিনিধিত্ব করে না। যেসব সন্ত্রাসী গোষ্ঠী শুধু ফ্রান্স নয়, পুরো বিশ্বের জন্যই হুমকি, সেই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং এই যুদ্ধ অব্যাহত থাকবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়ন করা হবে। প্যারিসে হামলার সম্ভাব্য মূল পরিকল্পনাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি তদন্ত সংস্থা। 27 বছর বয়সী আব্দেল হামিদ আবাউদ নামে ওই ব্যক্তি সিরিয়ায় বসবাসরত বেলজিয়ামের নাগরিক বলে জানানো হয়। আবাউদ ইউরোপে আগের কয়েকটি পরিকল্পিত হামলার হোতা বলেও এ সময় জানান গোয়েন্দারা। এর আগে সোমবার প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের 3 ভাইয়ের একজন সালে আবদেসালামকে ব্রাসেলস থেকে আটক করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও পরে তা অস্বীকার করে বেলজিয়ান পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হামলার হুমকি দিয়ে নতুন ভিডিও প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিয়েছে তাদেরকে প্যারিস হামলার মতো পরিণাম ভোগ করতে হবে বলেও ভিডিওটিতে হুমকি দেওয়া হয়। ভিডিও বার্তায় অস্ত্র হাতে এক ব্যক্তিকে আইএসের হয়ে যুক্তরাষ্ট্র সহ সিরিয়ায় বিমান হামলা চালানো অন্যান্য দেশকেও হামলার হুমকি দিতে দেখা যায়। ইরাকে আইএসের একটি উপদল ভিডিও বার্তাটি প্রকাশ করেছে বলা হলেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অনয় কর্মকার, সময় সংবাদ। সাধারণ মানুষ সচেতন ও তৎপর হলেই অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব, আর তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দেশে ক্রমবর্ধমান সহিংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে রুখে দাঁড়াও বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এই কথা বলেন। এ সময় জনগণ সক্রিয় না হলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ব্লগার, লেখক, প্রকাশক, হত্যাকারীদের শনাক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানান। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে যুদ্ধাপরাধীদের বিচার যৌক্তিক পরিণতি পাবে বলেও আশা প্রকাশ করেন তারা। তার পাশাপাশি যারা যুদ্ধাপরাধ করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচারের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক নানা রকম বাধা এবং অপপ্রচার দেখা যাচ্ছে। আমরা এর নিন্দা করি। যারা ইসলামের নামকে ব্যবহার করছে, সেই মৌলবাদী শক্তি একের পর এক ব্লগার অর্থাৎ মুক্তবুদ্ধি চর্চার যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মকে নিঃশেষ করে দিতে চায়। এর বিরুদ্ধে আমাদের জনগণ সক্রিয় হবেন।
নিজেদের কৃতকর্মের ফল ভোগের ভয়ে বেগম জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আপনি ভাবছেন দেশ বিদেশে পালিয়ে থাকবেন, ষড়যন্ত্র করবেন, এই দেশে 200 লোক করে মারছেন আপনি, তার কোনো হক বিচার হবে না? প্রত্যেকটা হত্যার বিচার হবে। পৃথিবীর যেই জায়গায় থাকেন খালেদা জিয়া, এই হত্যার বিচারে হত্যাকারীর জন্য আপনাকে ধরে এনে তার বিচার করা হয়। বৈদ্যুতিক খুঁটি ছাড়াই বরগুনার বৈঠাকাটা এলাকায় টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। প্রায় 3 কিলোমিটার এলাকায় বিভিন্ন গাছের সঙ্গে তার বেঁধে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এসব গাছ বিদ্যুৎ পরিবাহী হওয়ায় চরম ঝুঁকিতে আছেন এলাকাবাসী। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, তারাও জানেন না এভাবে লাইনটি নেওয়া হয়েছে। এস এম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। বরগুনার উপকেন্দ্র থেকে যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে বৈঠাকাটা এলাকায় বিদ্যুৎ দেয়া হয়েছে, তাতে শুরুর দিকে 4 থেকে 5টি বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এরপরের প্রায় 3 কিলোমিটার এলাকায় নেই কোনো বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে বিভিন্ন গাছের সাথে বেঁধে, ফলে এলাকার গাছগুলো হয়ে পড়েছে বিদ্যুৎ পরিবাহী। এলাকার শিশুদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকছেন অভিভাবকরা। অন্যদিকে পর্যাপ্ত ভোল্টেজ না থাকায় বিদ্যুৎ থাকা সত্ত্বেও চালানো যাচ্ছে না টিভি, ফ্রিজ সহ ইলেকট্রিক সামগ্রী। নামে মাত্র বিদ্যুৎ পাচ্ছি, যে বিদ্যুৎ পাচ্ছি, যে ভোল্টেজ, তাতে আমাদের ফ্রিজ টিভি চলে না। বাচ্চা কাচ্চা রোডে আসলে এবং বাসায় থাকলে খুব ভয়াবহ। গাছ ধরলে বিদ্যুৎ শর্ট করে, সন্ধ্যার পরে বিশেষ করে ভোল্টেজটা কম থাকে। অবশ্য ঝুঁকির কথা স্বীকার করলেও ঝুঁকিপূর্ণভাবে কেন সঞ্চালন লাইনটি নির্মাণ করা হয়েছে তা বলতে পারছে না জেলার বিদ্যুৎ বিভাগের শীর্ষ এ কর্মকর্তা। যাই না শুনে কেউ এরকম লাইন করার কথা না, কিন্তু এটা কিভাবে আসলে এটা আমি এখন পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। তদন্ত করলে যে অফিসাররা এর সাথে সংশ্লিষ্ট তারা সমস্যায় পড়বে। 2007 সালে নির্মিত এই লাইনটিতে 220 ভোল্ট সঞ্চালিত হয়। শুধু বৈঠাকাটায় নয়, বরগুনার ধুপুতি এলাকায় নির্মাণ করা হয়েছে এমন বিদ্যুৎ সঞ্চালন লাইন। এ দুটি লাইন দিয়ে দুটি এলাকায় প্রায় 5 শতাধিক মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও চরম ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার মানুষ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। তফসিল ঘোষণার আগেই নির্বাচনের হাওয়া বইছে দিনাজপুরের পৌরসভাগুলোতে। দলীয় মনোনয়ন ও ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা। প্রথমবারের মতো দলীয় ব্যানারে নির্বাচন গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি ও জাতীয় পার্টি নেতারা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে উত্তরের জনপদ দিনাজপুরের 5টি পৌরসভায়। নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। অলি গলিতে শুভেচ্ছা সংবলিত পোস্টার, ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে ব্যস্ত তারা। তবে দলীয় ব্যানারে পৌরসভা নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যে যোগ্য, সৎ, তাকেই আমরা সামনের পথে আমরা দেখব। এমন একজনকে চাচ্ছি যিনি আমাদের সার্বিক উন্নয়নের দিকে দৃষ্টি রাখে। স্থানীয় নির্বাচনগুলো প্রতীক দিয়ে না হওয়াই ভালো। এই সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দাবি করছেন আওয়ামী লীগ নেতারা। আর ক্ষমতার প্রভাব বিস্তারের পাশাপাশি তৃণমূলে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা করছে বিএনপি ও জাতীয় পার্টি। স্থানীয় সরকার যদি রাজনৈতিক ব্যানারে এবং রাজনৈতিক প্রতীকে হয়, তাহলে আমাদের নির্বাচন কমিশন অধিকতর শক্তিশালী হবে। আমরা মনে করতেছি ভোটটা এইভাবে ভোট করলে সঠিকভাবে ভোটটা সঠিক হচ্ছে না বা হবে না। এতে ক্ষমতাসীন দলরা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে এবং সুযোগ খুঁজবে। সাধারণ লোকেরা ভোট দেওয়ার সময়ও একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে এবং দলীয় দ্বন্দ্ব, মারামারি, অনেক একটা বাজে সৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে বিশ্লেষকদের মতে হঠাৎ দলীয় প্রতীকের নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে। যোগ্য ক্যান্ডিডেট নির্বাচনের ক্ষেত্রে যে প্রাধান্য দিয়ে থাকে এবং সেই সব জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ভালো মানুষ রয়েছে যারা নির্বাচন নিরপেক্ষ করতে চায়। আমিও ব্যক্তিগতভাবে মনে করি এই প্রয়াসটি খুব ভালো ফল নিয়ে আসবে না। মেয়াদ শেষ হওয়ায় জেলার মোট 8টি পৌরসভার মধ্যে দিনাজপুর, ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর এবং বীরগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, দিনাজপুর।
আবারও প্যারিস ট্র্যাজেডি প্রসঙ্গ। প্যারিস হামলার ঘটনায় এখনও শোকস্তব্ধ ফ্রান্স। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। প্রদীপ প্রজ্বলন সহ নানা স্মারক আয়োজনের মধ্য দিয়ে প্যারিসের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিশ্ববাসী। শোকাচ্ছন্ন হৃদয়ে সোমবারও শত শত মানুষ জড়ো হয় প্যারিসের দল রিপাবলিক চত্বরে। ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানায় তারা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার আইফেল টাওয়ারকে ফ্রান্সের জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়। এছাড়াও পর্যটকদের কাছে জনপ্রিয় দল কনকর্ড চত্বরেও 3 রঙের আলো জ্বালানো হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামলায় হতাহতদের শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। একইভাবে সোমবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদেও প্যারিসে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। ফরাসিদের প্রতি সহমর্মিতা ও হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। অস্ট্রেলিয়ার মেলবোর্নস ফেডারেশন চত্বরের সামনে পতাকা হাতে ফরাসিদের প্রতি সংহতি জানায় শত শত অস্ট্রেলীয় নাগরিক। কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছু হারিয়েছি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই আমরা এখানে জড়ো হয়েছি। সংহতি প্রকাশ করতে ফিলিপিন্সের ম্যানিলায় আইফেল টাওয়ারের একটি প্রতিকৃতি তৈরি করে সেখানে মোমবাতি জ্বালানো হয়। ম্যানিলায় হামলা হয়েছিল। এ ধরনের সন্ত্রাসী হামলা যে কোনো জায়গায় হতে পারে। হামলায় নিহতদের স্মরণে একই কর্মসূচি পালিত হয় মেক্সিকোর ফরাসি দূতাবাসের সামনেও। এ সময় ফরাসি জাতীয় পতাকা হাতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। প্যারিস হামলার পর সিরিয়া থেকে আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়া উচিত হবে না বলে দাবি তুলেছেন মার্কিন রিপাবলিকানরা। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সিরিয়া থেকে 10,000 শরণার্থী নেওয়ার সিদ্ধান্তে অটল তারা। প্যারিস হামলার ঘটনায় শরণার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত না নেওয়ার জন্য বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী 12,000 শরণার্থী নেয়ার প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। ইউরোপে অভিবাসনের প্রত্যাশায় সোমবারও গ্রিসের লিউরস দ্বীপে এসে পৌঁছায় শরণার্থীদের একটি দল। গ্রিসের এই রুট ধরেই প্যারিস হামলায় জড়িত সন্দেহভাজন একজন ফ্রান্সে পৌঁছায় বলে দাবি ওই হামলার তদন্তকারীদের। ওই এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে নিযুক্ত স্বেচ্ছাসেবকরা বলছেন তাদের করা নজরদারি এড়িয়ে শরণার্থী বেশে জঙ্গিদের অনুপ্রবেশ সম্ভব নয়। প্যারিস হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে অভিবাসন প্রত্যাশীদের মনেও। আমি এখনো পর্যন্ত যাদের দেখেছি তারা কেউ আইএস বা কোনো জঙ্গি দলের সদস্য হতে পারে, এটা সম্ভব নয়। যুদ্ধ থেকে পালিয়ে এসে উন্নত দেশগুলোতে আশ্রয় চাইছে এমন 12,000 অভিবাসীকে আশ্রয় দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়া পৌঁছানো 5 জন অভিবাসীর প্রথম দলের সবাই সিরীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানান নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে না এ ব্যাপারে নিশ্চিত হবার পরই সিরিয়া ও ইরাক থেকে আগতদের আশ্রয় দেওয়া হবে। গত সেপ্টেম্বরে ইউরোপীয় দেশগুলোর চাপের মুখে 12,000 শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয় অস্ট্রেলীয় সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী 10,000 সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয় শরণার্থীদের বিষয়ে ওবামার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। আমরা 10,000 শরণার্থীকে আশ্রয় দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তবে প্রক্রিয়াটি কড়া নিরাপত্তার মধ্য দিয়েই হবে। মার্কিন নাগরিকদের নিরাপত্তা প্রশ্নেও কোনো ছাড় দেবে না ওবামা প্রশাসন। এদেশে কোনোভাবেই এমন কেউ প্রবেশ করতে পারবে না যে মার্কিনীদের নিরাপত্তার জন্য হুমকি। তবে প্যারিস হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত এক হামলাকারীর মৃতদেহের পাশে একটি সিরীয় পাসপোর্ট পাওয়া যাওয়ার খবর প্রচারিত হবার পর শরণার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী মার্কিন রিপাবলিকানরা। এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন কয়েকটি রাজ্যের রিপাবলিকান দলীয় গভর্নররা। প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা বলছেন সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়ে প্যারিসের মতো ভয়াল দুর্যোগের শিকার হতে রাজি নন তারা। আমি প্রেসিডেন্টকে অনুরোধ করব ক্যালিফোর্নিয়া বা এর আশেপাশে যাতে কোনো সিরীয় শরণার্থীদের প্রবেশের সুযোগ দেয়া না হয়। এই অবস্থায় জাতিসংঘ বলছে প্যারিস হামলার ঘটনায় শরণার্থীরা যাতে অস্তিত্বের সংকটে না পড়ে সেজন্য তাদের বিষয়ে আরো নমনীয় সিদ্ধান্ত নিতে হবে। সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন প্যারিস হামলার মতোই জঙ্গি হামলার শিকার শরণার্থীরা, তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত না নিতে ইউরোপ ও পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর।
নিরাপত্তা ইস্যুতে অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও তাদের বিপক্ষে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে। সাকারুজদের বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন প্রধান কোচ ফাবিও লোপেজ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে হলে নিজেদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে বলে মনে করেন দলের সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। আজ বিকেল 5:30টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল। লড়াইটা রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের জন্য হলেও বাংলাদেশের জন্য তা ছিল এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারায় মামুনুলদের সেই সুযোগটা এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এমন সমীকরণ সামনে রেখে এবার বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ফুটবলে ক্রুইফ অধ্যায় শেষ হবার পর কোচ ফাবিওর তত্ত্বাবধানে প্রায় মাস দেড়েক অনুশীলন করেছে বাংলাদেশ। অংশ নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে। এর মধ্যে কিরগিজস্তানের বিপক্ষে কিছুটা ভালো খেললেও তাজিকিস্তানের বিপক্ষে লোপেজ শিষ্যরা খেলেছেন যাচ্ছে তাই। তারপরও শিষ্যদের উপরে আস্থা রাখছেন এই ইতালিয়ান। দল হিসেবে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে কতটা এগিয়ে তা আমাদের সবারই জানা। তারপরও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। এটা নাও হতে পারে, তারপরও লক্ষ্য থাকবে ওদের হারানো, কেননা আমরা পেশাদার ফুটবলার। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একটি ড্র থাকলেও জয় নেই কোনোটিতেই। তার উপর গেল কয়েকটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেয়েছে মামুনুলরা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে লোপেজ শিষ্যদের ঘরের মাঠের এই ম্যাচটি নিজেদের সম্ভ্রম রক্ষার লড়াইও বটে। আমরা নিজেদের মাঠে খেলবো। এটা ঠিক যে অস্ট্রেলিয়া অনেক বড় দল, ওরা বেশ কটি বিশ্বকাপও খেলেছে, তাই বলে মাঠে নামার আগেই আমরা হার মেনে নিতে পারি না। তবে ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদের শতভাগেরও বেশি দিয়ে চেষ্টা করতে হবে। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাফুফের পক্ষ থেকে এমন নিশ্চয়তা দেওয়ার পরও সফর সংক্ষিপ্ত করেছে সকারুজরা, যা স্পষ্টভাবে নির্দেশ করে নিরাপত্তা ইস্যুতে কতটা শঙ্কায় রয়েছে টিম অস্ট্রেলিয়া। আর এর প্রভাব যদি মাঠে পড়ে তা মামুনুলরা কতটা কাজে লাগাতে পারে তা হয়তো সময় বলে দেবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদিন ব্যাপী বন্ধ রাখা হয়েছে আশপাশের এলাকার যান চলাচল ও দোকানপাট। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী নাসির সুলতান। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। নাসির, মনিহাত, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে আগেও আপনাদেরকে জানিয়েছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থার অবস্থা, এখানে বেলা বাড়ার সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা আস্তে আস্তে বেড়েছে এবং যা হয়েছে যে 5:30টার দিকে খেলা শুরু হবে, এখনো প্রায় আরো 2.5 ঘন্টার মতো বাকি আছে খেলা শুরু হতে। তো আস্তে আস্তে আমরা দেখেছি পুলিশের গাড়ির সংখ্যাও বেড়েছে এবং অন্যান্য নিরাপত্তা কর্মী যারা ছিল তারাও বেড়েছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার বলতে মাঠের ভিতরে, মানে গেটের যে ভিতরে 4টা গেট আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের, তা আমি 1 নম্বর গেটে দাঁড়িয়ে গেটের ভিতরে যে নিরাপত্তা, আশেপাশে কোনো দোকানপাট যেগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া আছে। কিন্তু কিছুক্ষণ পরে যেহেতু খেলা শুরু হবে, আস্তে আস্তে দর্শকরা বাড়ছে। গেটের সামনে আমরা অনেক দর্শককে দেখেছি, তারা জমায়েত হয়েছিল খেলা দেখা। কিছুক্ষণ পরে যেহেতু খেলা শুরু হবে, সবার মধ্যে একটা উৎসাহ। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাইরে আমরা ওইরকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাইনি, ওইরকম ভাবে কোনো পুলিশ বা আমরা কয়েকটা গাড়ি দেখেছি, কিন্তু এখানে কিন্তু মানুষের ভিড় আছে। কিছুক্ষণ পরে আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়বে এবং যারা আছেন র্যাব হয়তো আসতে পারেন, পুলিশের আরও টিম হয়তো বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এরপরেই যেহেতু খেলা শেষ হওয়ার সাথে সাথে অস্ট্রেলিয়া দলের চলে যাওয়ার কথা রয়েছে, হোটেলে না ফিরে সরাসরি তাদের চলে যাওয়ার কথা রয়েছে। তো এখানে আস্তে আস্তে ভিড় বাড়ছে। একটা চলে যাওয়ার যেহেতু কথা হয়েছে, তো এখনই ভিড়ের চলে যাওয়ার যেহেতু কথা রয়েছে, তো এখানে আরো 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তো এখন পর্যন্ত আমরা যা দেখেছি, এখানে আগের চেয়ে অনেক বেশি নিরাপত্তা বেড়েছে এবং আস্তে আস্তে তা আরো বাড়তেই থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার সবশেষ খবর জানছিলাম আমাদের সহকর্মী নাসির সুলতানের কাছ থেকে। চলেছি পরের খবরে। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে নারী দলের ক্রিকেট সিরিজের প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ে নারী দলকে 35 রানে হারলো বাংলাদেশের নারীরা। আগে ব্যাট করে আয়েশার 50-তে 3 উইকেটে 125 রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র 90 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল। কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার আয়েশা রহমানের 50 আর শারমিন আক্তারের 35 রানে শক্ত অবস্থান পায় স্বাগতিকরা। পরে দলীয় 76 রানে শারমিন সাজঘরে ফিরে যাওয়ার পর দলীয় স্কোর এগিয়ে নেয় ফারজানা। নির্ধারিত ওভার শেষে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে 125 রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের নারীরা। সালমা রোমানাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফররতরা। জিম্বাবুয়ের হয়ে রানের খাতায় 2 অঙ্কের কোটা পূরণ করতে পারে মাত্র 4 জন ব্যাটসম্যান। আর নির্ধারিত ওভার শেষে সফরকারীরা 8 উইকেটে 90 রানের স্কোর করলে 35 রানের জয় পায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট পেয়েছেন রোমানা। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আয়েশা রহমান। দর্শক, দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি শেষ। রায় ঘোষণাকাল একই দিনে হবে সাকা চৌধুরীর রিভিউ শুনানি। সন্ত্রাস দমন, জঙ্গিবাদ, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার। চট্টগ্রামে শিশু ইয়াসিন হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ। ফরিদপুরে 9ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী শনাক্ত, দাবি ফরাসি তদন্ত সংস্থার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা ফ্রান্সের। ইউরোপ জুড়ে নিরাপত্তা পালন। এবং নিরাপত্তা ইস্যুতে অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও কোনো ছাড় না দেওয়ার প্রত্যয় বাংলাদেশের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।